সুপ্রিয় দর্শক, মুজাহিদ স্পিকিং চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম। আমেরিকা যখন হামলা বাদ দিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে, তখন পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ধাওয়া দিয়েছে ইরানি গানবোট। এদিকে পারস্য উপসাগরে পানির নিচে ঘাপটি মেরে থাকা ইরানের ব্ল্যাক হোলগুলো মার্কিন বিমানবাহী রণতরীর মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। কি সেই ব্ল্যাক হোল? এ বিষয়ে কথা হবে আজ। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। হরমুজ প্রণালীতে মার্কিন তেলবাহী জাহাজকে ইরানের গানবোট ধাওয়া ও চ্যালেঞ্জ করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড টেক। মঙ্গলবার ওমান থেকে প্রায় 16 নটিক্যাল মাইল উত্তরে প্রণালীটি অতিক্রম করার সময় স্টেনা ইম্পারেটিভ নামের জাহাজটির গতিরোধ করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির 3 জোড়া ছোট গানবোট। নিরাপত্তা সংস্থাটির তথ্য অনুযায়ী ইরানি গানবোটগুলো রেডিওর মাধ্যমে জাহাজটিকে ইঞ্জিন বন্ধ করে তল্লাশি করার জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয়। তবে জাহাজটির ক্যাপ্টেন সেই নির্দেশ অমান্য করে দ্রুত গতিতে নিজের গন্তব্যে এগিয়ে যান। সংস্থাটি জোর দিয়ে জানিয়েছে যে জাহাজটি ইরানের পানি সীমায় প্রবেশ করেনি এবং বর্তমানে এটি মার্কিন একটি যুদ্ধ জাহাজের পাহারায় নিরাপদ অবস্থানে রয়েছে। অর্থাৎ জাহাজটি ইরানের গানবোটের ধাওয়া খেয়ে একরকম পালিয়ে গেছে। এর আগে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও ঘটনার সত্যতা নিশ্চিত করলেও জাহাজটির পরিচয় প্রকাশ করেনি। কিন্তু ইরান বলছে ভিন্ন কথা। তেহরান বলেছে একটি নামহীন জাহাজ অবৈধভাবে ইরানের পানি সীমায় প্রবেশ করেছিল। ইরানি বাহিনী জাহাজটির প্রয়োজনীয় অনুমতিপত্র দেখতে চাইলে সেটি দ্রুত ওই এলাকা ত্যাগ করে। এখানে মনে রাখতে হবে যে বিশ্বের বহু দেশ তার পানি সীমায় অবৈধ বিদেশি অনুপ্রবেশ মেনে নেয়। বিশেষ করে আরব দেশগুলো কোনো কথা বলার সাহস দেখায় না, কিন্তু ইরান কোনো অবস্থায় তার পানি সীমায় অবৈধ অনুপ্রবেশ মেনে নেয় না, সে অনুপ্রবেশকারী জাহাজ হোক না বিশ্বমোড়ল আমেরিকার। দেখুন, হরমুজ প্রণালীতে উত্তেজনা কিন্তু নতুন নয়। বিশ্বের জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী দীর্ঘকাল ধরেই উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। গত সপ্তাহে ইরানের একজন সামরিক কর্মকর্তা হুমকি দিয়েছিলেন যে আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায় তাহলে ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেবে। আজকের দ্বিতীয় খবর হচ্ছে, সাগরে ঘাপটি মেরে আছে ইরানি ব্ল্যাক হোল। আতঙ্কে মার্কিন নৌবহর? রহস্যজনক মনে হচ্ছে, তাই না? তাহলে খুলে বলছি। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি আর ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিট এলাকায় আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে, যা ওই অঞ্চলে মার্কিন সামরিক শক্তি প্রদর্শনের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের এই সামরিক প্রস্তুতির বিপরীতে ইরান তার নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে সাবমেরিন বহরকে সামনে নিয়ে এসেছে। বিশেষ করে রাশিয়ার প্রযুক্তিতে তৈরি কিলো ক্লাস সাবমেরিনগুলো এখন মার্কিন নৌবাহিনীর জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই কিলো ক্লাস সাবমেরিনগুলোকে সমুদ্রের ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর বলে অভিহিত করেছেন, কারণ পানির নিচে এগুলো অত্যন্ত নিঃশব্দে চলাচল করতে সক্ষম। প্রায় 74 মিটার দীর্ঘ এই সাবমেরিনগুলোতে বিশেষ ধরনের অ্যানেকয়েক টাইলস ব্যবহার করা হয়েছে, ফলে প্রতিপক্ষের রাডার সিস্টেমকে সহজেই ফাঁকি দিতে পারে এরা। সহজ কথায় বলতে গেলে হ্যারি পটারের অদৃশ্য হওয়ার পোশাকের মতোই এই টাইলসগুলো সাবমেরিনকে রাডারের চোখ থেকে আড়াল করে রাখে। প্রতিটি সাবমেরিন 18টি করে টর্পেডো বহন করতে পারে এবং কয়েকদিন পর্যন্ত পানির নিচে ডুবে থাকতে পারে। তাহলে বুঝুন, 18টি টর্পেডোর 2-1টি যদি মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানে তাহলে এটির কি অবস্থা হবে। আকাশ থেকে আসবে ড্রোন, আসবে ক্ষেপণাস্ত্র, পানির নিচ থেকে আসবে সাবমেরিন থেকে নিক্ষিপ্ত টর্পেডো এবং সাগরের উপর থেকে আসবে দ্রুততম গতির ছোট ছোট গানবোট, যেগুলোতে রয়েছে ক্ষেপণাস্ত্র মোতায়েন করা। এবং এই গানবোটগুলোতে যে নাবিক রয়েছেন, অর্থাৎ যেসব সেনা রয়েছেন, ইরানি সেনা, তারা তাদের জীবন বাজি রেখে মার্কিন যুদ্ধ জাহাজে গিয়ে আছড়ে পড়বেন।
ইরানের সাবমেরিন সম্পর্কে আরেকটু ধারণা দিই। ইরানের নৌবাহিনীতে বর্তমানে 3টি তারেক ক্লাস অর্থাৎ কিলো ধাঁচের সাবমেরিন রয়েছে। এগুলো 80-র দশকে সোভিয়েত ইউনিয়ন থেকে সংগ্রহ করা হয়েছিল। তবে পারস্য উপসাগরে এই দানবীয় সাবমেরিনগুলোর চলাচলের ক্ষেত্রে একটু বড় সীমাবদ্ধতা রয়েছে। এগুলো চালানোর জন্য অন্তত 164 ফুট গভীর পানির প্রয়োজন হয়, যা পারস্য উপসাগরের প্রায় 2/3 এলাকাতেই নেই। কিন্তু তা সত্ত্বেও এই সাবমেরিনগুলো যে কোনো সংকটের সময় সাগরে পণ্যবাহী জাহাজ পাহারা দেওয়া বা শত্রু জাহাজকে শনাক্ত করার ক্ষেত্রে মার্কিন নৌবাহিনীর জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আরেকটা কথা হচ্ছে যে এই সাবমেরিন যে গভীরতায় চলতে পারবে, আমেরিকার যুদ্ধজাহাজ তো ওই গভীরতাতেই আসবে, ফলে ওই যুদ্ধজাহাজগুলোকে আক্রমণ করতে তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু রাশিয়ার কাছ থেকে পাওয়া সাবমেরিনের বাইরেও ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাবমেরিন রয়েছে ফাতেহ ক্লাস এবং কাদির ক্লাসের ছোট ছোট সাবমেরিন। আর এই সাবমেরিনগুলো নিজস্ব প্রযুক্তিতে তৈরি বলে ইরান এর ম্যাস প্রোডাকশন করতে সক্ষম। এবার বোঝা গেল ব্যাপক হম্বিতম্বি করা সত্ত্বেও ট্রাম্প কেন পিছুটান মেরে আলোচনার দিকে চলে গেলেন। জি, আমি আরেকবার বলছি, যে মুহূর্তে আমেরিকা বা ইসরায়েল মনে করবে এখন হামলা করলে ইরানকে ধ্বংস করা যাবে এবং তেমন কোনো প্রতিরোধের মুখে পড়তে হবে না, সেই মুহূর্তে তারা ইরানে হামলা করবে। তখন আর আলোচনার কোনো কথা হবে না। তারা 1979 সালের পর থেকে গত 47 বছর ধরে সেরকম সুযোগের সন্ধানে রয়েছে, কিন্তু সে সুযোগ আসছে না। গত বছরের জুন মাসে তারা মনে করেছিল, অর্থাৎ আমেরিকা ও ইসরায়েল মনে করেছিল সেরকম একটি সুযোগ এসেছে, কিন্তু বাস্তবে ফল হয়েছে উল্টো। ইরানের পাল্টা হামলায় ইসরায়েল দিশেহারা হয়ে পড়েছিল। এবারও ইরানের পক্ষ থেকে আলোচনার প্রস্তুতির পাশাপাশি রণপ্রস্তুতিও এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ইরানের অন্যতম সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল দাকিকি আজ মায়াদিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকা ইরানে হামলা চালানো মাত্র সবার আগে আমরা যেখানে হামলা করব সেটি হচ্ছে ইসরায়েল। আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে ইসরায়েল অন্যতম টার্গেটে পরিণত হতে পারে, কারণ আমেরিকা বা ইসরায়েলের মধ্যে ইরান কোনো পার্থক্য দেখে না। কিন্তু আজকে জেনারেল দাকিকি একদম স্পষ্ট করে বলে দিলেন যে আমাদের প্রথম হামলা হবে ইসরায়েলে। এরপর তিনি বলেন যে এরপর মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক ঘাঁটিগুলোর পাশাপাশি মার্কিন স্বার্থ ও মার্কিন নাগরিকদের ওপর হামলা চালাতে থাকবো আমরা। যাই হোক, সাময়িকভাবে হলেও যুদ্ধের উত্তেজনা আপাতত বন্ধ রয়েছে। আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে ইরান ও আমেরিকার মধ্যে পরমাণু আলোচনা শুরু হতে যাচ্ছে এবং এই আলোচনা একথার ইঙ্গিত বহন করছে যে আপাতত আমেরিকা ইরানে হামলা চালাচ্ছে না। আজ যে খবর পাচ্ছি তাতে বলা হচ্ছে এই আলোচনা তুরস্কের পরিবর্তে ওমানে অনুষ্ঠিত হবে। আলোচনা যে দেশেই হোক, আপাতত যেহেতু যুদ্ধ হচ্ছে না, তাই আমরা এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু সোমালিল্যান্ড নিয়ে কিছু কথা বলি। আমি একথা জোর দিয়ে বলতে পারি যে আফ্রিকায় যে সোমালিল্যান্ড নামের একটি দেশ ছিল এবং সেটিতে গত 3 দশকের বেশি সময় ধরে একটি স্বাধীন সরকার কাজ করছিল, তা আপনাদের অনেকেরই জানা ছিল না। সম্প্রতি ইসরায়েল জাতিসংঘের প্রথম কোনো দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার পর আমরা জানতে পারলাম যে সোমালিল্যান্ড বলে একটি দেশ রয়েছে। বিস্ময়ের ব্যাপার হচ্ছে এই দেশটির আয়তন বাংলাদেশের প্রায় সমান, 1,47,000 বর্গ কিলোমিটার। 1991 সালে সোমালিয়া থেকে এই দেশটি স্বাধীনতা ঘোষণা করেছিল, কিন্তু 35 বছরে বিশ্বের কোনো দেশ সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়নি। তবে এতদিন পর এসে ইসরায়েল কেন এটিকে স্বীকৃতি দিল? 1991 সালে দেশটি কেন সোমালিয়া থেকে বেরিয়ে গিয়েছিল? সোমালিয়া কি সেই স্বাধীনতা মেনে নিয়েছিল? যদি মেনে না নেয়, তাহলে সে কেন সোমালিল্যান্ডকে আবার দখল করে নিচ্ছে না? আমরা এখন এইসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। দেখুন, সোমালিয়া ও সোমালিল্যান্ডের ইতিহাস মূলত ঔপনিবেশিক বিভাজন থেকে শুরু। 19 শতকের শেষ দিকে আজকের সোমালিয়া অঞ্চলটি 2 ভাগে বিভক্ত হয়ে উত্তর অংশ ছিল ব্রিটিশ সোমালিল্যান্ড আর দক্ষিণ অংশ ছিল ইতালিয়ান সোমালিয়া। আপনারা জানেন যে আজ যারা নিজেদেরকে সভ্যতার দাবিদার হিসেবে দাঁড় করিয়েছে, তারা একসময় গোটা বিশ্বকে টুকরো টুকরো করে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়েছিল।
সেই ঔপনিবেশিক যুগে সোমালিয়া ছিল ইতালির অধীনে আর সোমালিল্যান্ড ছিল ব্রিটিশদের শাসনে। দুই অঞ্চলের জনগোষ্ঠী, ভাষা, সংস্কৃতি ও ধর্ম প্রায় অভিন্ন হলেও প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো ছিল আলাদা। 1960 সালে প্রথম ব্রিটিশ সোমালিল্যান্ড স্বাধীনতা লাভ করে। মাত্র কয়েকদিনের মধ্যেই তারা স্বেচ্ছায় দক্ষিণের ইতালিয়ান সোমালিয়ার সঙ্গে একীভূত হয়ে সোমালি প্রজাতন্ত্র গঠন করে। এই একত্রীকরণের মূল লক্ষ্য ছিল গ্রেটার সোমালিয়ার ধারণা, সব সোমালি জনগোষ্ঠীকে এক রাষ্ট্রের অধীনে আনা। কিন্তু বাস্তবে নতুন রাষ্ট্রে ক্ষমতা ও সম্পদের ভারসাম্য দক্ষিণের দিকে ঝুঁকে পড়ে, অর্থাৎ সোমালিয়ার দিকে ঝুঁকে পড়ে, যা উত্তরাঞ্চল অর্থাৎ সোমালিল্যান্ডের মধ্যে অসন্তোষ তৈরি করে। অর্থাৎ ইতালি ও ব্রিটিশের হাত থেকে স্বাধীন হওয়ার পর সোমালিয়া ও সোমালিল্যান্ড একত্রে মিলে সোমালিয়া নামক রাষ্ট্র গঠন করে, কিন্তু তার মধ্যে বৈষম্য দেখা দেয়। 1969 সালে তৎকালীন সেনাপ্রধান সিয়াদ বারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সোমালিয়ার ক্ষমতা দখল করেন। তার শাসনামলে রাষ্ট্র একনায়কতন্ত্রের রূপ নেয় এবং বিশেষ করে উত্তরাঞ্চলের কিছু গোত্র রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়। 1980-র দশকে সোমালিল্যান্ড এলাকায় সরকারি বাহিনীর ব্যাপক দমন পীড়ন, বোমাবর্ষণ ও গণহত্যার অভিযোগ ওঠে, যা উত্তরাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী মনোভাবকে আরও শক্তিশালী করে। 1991 সালে সিয়াদ বারের পতনের সঙ্গে সঙ্গে সোমালিয়া পুরোপুরি গৃহযুদ্ধে ডুবে যায় এবং কেন্দ্রীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়ে। এই পরিস্থিতিতে উত্তরাঞ্চলের রাজনৈতিক নেতারা ওই বছরই সোমালিল্যান্ডের স্বাধীনতা ঘোষণা করেন। তারা দাবি করেন এটি বিচ্ছিন্নতা নয়, বরং 1960 সালে যে স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা একীভূত হয়েছিলেন সেই রাষ্ট্রে তারা আবার ফিরে যাচ্ছেন। অর্থাৎ তারা বলতে চান যে আমরা নিজেরা স্বেচ্ছায় সোমালিয়ার সঙ্গে যোগ দিয়েছিলাম এবং আমরা এখন ফিরে যাচ্ছি, অর্থাৎ আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছি। এর পরের 3 দশকে সোমালিয়া ও সোমালিল্যান্ড দুই ভিন্ন পথে এগোয়। সোমালিয়া দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ, জঙ্গিবাদ, দুর্বল কেন্দ্রীয় সরকার ও বিদেশি হস্তক্ষেপে জর্জরিত থাকে। অন্যদিকে সোমালিল্যান্ড নিজস্ব সংবিধান, নির্বাচন, সংসদ, মুদ্রা ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে এবং তুলনামূলক স্থিতিশীল শাসন ব্যবস্থা বজায় থাকে। তবে আন্তর্জাতিকভাবে আজও সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি, কারণ আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘ উপনিবেশিক সীমান্ত অক্ষুণ্ণ রাখার নীতিতে অটল। সোমালিয়া সরকারও বরাবরই দাবি করে আসছে সোমালিল্যান্ড তার অবিচ্ছেদ্য অংশ। সোমালিয়া এখন পর্যন্ত সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়নি, কিন্তু সে সোমালিল্যান্ডকে দখল করার জন্য সেখানে আক্রমণও চালাচ্ছে না, কারণ সোমালিয়া নিজেই এত বেশি অভ্যন্তরীণ সংকটে জর্জরিত যে সে প্রতিবেশী হলেও সোমালিল্যান্ডকে আক্রমণ করে দখলে নেওয়ার মতো অবস্থা তার নেই। এ কারণে সোমালিয়া এখন পর্যন্ত গত 35 বছরে সোমালিল্যান্ডে সামরিক অভিযান পরিচালনা করেনি। এবার প্রশ্ন আসতে পারে যে আমরা গত 35 বছর ধরে কেন জানতে পারলাম না যে সোমালিল্যান্ড বলে একটি দেশ আছে। এর প্রথম কারণ হচ্ছে দেশটি আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি, আর দ্বিতীয় কারণ হচ্ছে দেশটিতে বড় রকমের কোনো সংকট নেই, গৃহযুদ্ধ নেই, বড় রকমের কোনো রাজনৈতিক অচলাবস্থাও সেখানে নেই। আপনারা জানেন আমাদের এই এশিয়াতেই মঙ্গোলিয়া নামক একটি দেশ রয়েছে যার রাজধানী উলানবাটর, কিন্তু এই দেশের নাম আমরা বছরে কবার শুনি? কেন শুনি না? কারণ সেখানে কোনো সংকট আপাত দৃষ্টিতে নেই। এখন প্রশ্ন, ইসরায়েল কেন সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার জন্য এই সময়টাকে বেছে নিল এবং সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিতে গেল কেন? এই প্রশ্নের উত্তরে বলতে হয়, স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে সোমালিল্যান্ডকে নিয়ে গত কয়েক দশকের আন্তর্জাতিক সংযম ভাঙল ইসরায়েল। দেশটি বুঝে শুনেই এটি করেছে। এ পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল নিজেকে এমন একটি স্বঘোষিত দেশের প্রধান সুবিধাভোগী হিসেবে হাজির করেছে যেটি অনেকদিন ধরে আন্তর্জাতিক মহলে নিজের আসন দাবি করে আসছিল। অনেক আরব দেশ মনে করে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়া ইসরায়েলের পুরনো এক কৌশলের ধারাবাহিকতার অংশ। ইসরায়েলের কৌশলটি হলো শক্তিশালী কেন্দ্রশাসিত কোনো আরব ও মুসলিম দেশকে দুর্বল করতে সীমান্তবর্তী বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে উস্কে দেওয়া। সোমালিল্যান্ডের স্বীকৃতিকে মানবিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং সোমালিয়ার ফেডারেল সরকারের কাঠামোর মধ্যে গৃহীত জাতীয় সমঝোতার চেষ্টাকে ক্ষুণ্ণ করার উপায় হিসেবে দেখতে হবে। সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক নজির লঙ্ঘন করেছে। এর মধ্য দিয়ে দেশটি
স্বীকৃতি দেওয়াকে আঞ্চলিক সংহতি ভাঙার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বলে বিভিন্ন পক্ষ অভিযোগ করেছে। ইসরায়েল মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে নিজের কৌশলগত অবস্থানকে গভীর করতে চায়, কারণ অঞ্চলটিতে ইসরায়েল ঐতিহাসিকভাবে নিঃসঙ্গ। সোমালিল্যান্ডের স্বীকৃতিকে আব্রাহাম চুক্তির চেতনার সঙ্গে মিলিয়ে দেখছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এর অর্থ হল হর্ন অফ আফ্রিকার স্বঘোষিত দেশটির জনসংখ্যা নয়, বরং নিজের নিরাপত্তা, সমুদ্রের নিয়ন্ত্রণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করাই ইসরায়েলের মূল লক্ষ্য। সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে ইসরায়েলের প্রথম বড় অর্জন কূটনৈতিক বলয়ে প্রভাব বিস্তার করা। ইসরায়েলের দাবি, আব্রাহাম চুক্তিতে সোমালিয়ার যোগ না দেওয়া কৃত্রিম বাধা হিসেবে কাজ করছিল, এখন তা দূর হলো। ইসরায়েলের দাবি, স্বাধীনভাবে কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান সম্পন্ন প্রায় 60 লাখ মানুষের দেশ সোমালিল্যান্ড আব্রাহাম চুক্তিতে যোগ দিতে খুব আগ্রহী ছিল। অর্থাৎ যে আব্রাহাম চুক্তির মাধ্যমে মুসলিম দেশগুলোকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে বাধ্য করা হচ্ছে, এখন আফ্রিকার মুসলিম দেশ সোমালিল্যান্ড সেই চুক্তিতে যোগ দেবে। আর এই চুক্তিতে যোগ দেওয়ার পথে বড় বাধা ছিল সোমালিল্যান্ডের আন্তর্জাতিক স্বীকৃতি, যা ইসরায়েল শুরু করলো। এরপর স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে। সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদুল্লাহি যেমনটি বলেছেন, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির পথে একটি পদক্ষেপ হিসেবে তার দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। তবে এই শান্তি এমনিতে আসেনি, এসেছে সম্পূর্ণ বিনিময়ের মধ্য দিয়ে, আর তা হলো আনুষ্ঠানিক স্বীকৃতি। সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়ে ইসরায়েলের দ্বিতীয় বড় অর্জন হর্ন অফ আফ্রিকায় সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাবনা। এডেন উপসাগরের কৌশলগত স্থান এবং বাব-আল মান্দাব প্রণালীতে সোমালিল্যান্ডের অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সমুদ্র পথের নজরদারি করার জন্য এটি বেশ উপযুক্ত। তবে আপনারা নিশ্চিত থাকুন, সোমালিল্যান্ডে ইসরায়েলের উপস্থিতি ক্রমশ ঝুঁকি বৃদ্ধি করবে, কারণ অঞ্চলটির পাশ দিয়ে বয়ে যাওয়া একটি ছোট সাগরের ঠিক ওপারে ইয়েমেনের অবস্থান। ইয়েমেনের ভূখণ্ডের একটি বড় অংশ হুথিরা নিয়ন্ত্রণ করে এবং তারা একটি সশস্ত্র গোষ্ঠী যারা ইসরায়েলের ধ্বংস কামনা করে। ইসরায়েল হয়তো দাবি করবে সোমালিল্যান্ডে তাদের সামরিক বা গোয়েন্দা উপস্থিতি হুথি হামলার হুমকি মোকাবেলায় সমুদ্রপথের নিরাপত্তা বৃদ্ধি করবে, কিন্তু অঞ্চলটির অন্যান্য দেশ তা মনে করে না। তারা মনে করে এতে করে উত্তেজনা বরং বাড়তে থাকবে। সৌদি আরবে নিযুক্ত জিবুতির রাষ্ট্রদূত বামা খরামা সতর্ক করে দিয়ে বলেছেন, সোমালিল্যান্ডে ইসরায়েলের সামরিক উপস্থিতি এই অঞ্চলকে কার্যত বারুদ ভর্তি বিস্ফোরকের কূপে পরিণত করবে। এই কূটনীতিক বলেন, ইসরায়েল ভূরাজনৈতিকভাবে সংবেদনশীল স্থানটিতে যদি সামরিক ঘাঁটি তৈরি করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারে, তাহলে তার লোহিত সাগর তীরবর্তী দেশ মিশর, সৌদি আরব, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও জিবুতির বিরুদ্ধে তেল আবিবের কৌশলগত সাফল্য হিসেবে গণ্য হবে। সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আরেকটি সম্ভাবনার কথা অবশ্য দুর্জনেরা বলেন, আর তা হলো গাজা উপত্যকার 22 লাখ ফিলিস্তিনিকে এই উপত্যকা থেকে তাড়িয়ে দেওয়ার যে পরিকল্পনার কথা গত 2 বছর ধরে ইসরায়েল ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে এসেছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজে সোমালিল্যান্ডের ভূখণ্ডকে ব্যবহার করা। আশা করি বাকিটা আপনারা বুঝে নিয়েছেন। তো বন্ধুরা, আজ আর নয়, আবারও আগামীকাল কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ।